নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা যে অবজেক্টিভ ইংলিশের সিরিজটি শুরু করেছি তার 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোতে তোমরা বিভিন্ন ধরনের এরর কারেকশন এবং সেন্টেন্স ফরমেশন করছো ইডিয়মস অ্যান্ড ফ্রেজকে ইউজ করে, এবং আরও অন্যান্য অনেক গ্রামারের পোর্শনও তোমরা করতে পারছো। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের সামনে আগত যে সমস্ত পরীক্ষাগুলো আছে, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস মেন্সকে লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে। পিএসসি মিসলেনিয়াস মেন্সের ডেসক্রিপটিভ পার্টের পাশাপাশি যে অবজেক্টিভ পার্টটি থাকে সেখানে যে সেই উপযোগী প্রশ্নগুলো এই প্র্যাকটিস সেটে আমরা রেখেছি। তাহলে চলো আমরা এই প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো, প্রথম যে আমাদের সেগমেন্টটি আছে, যে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর, অর্থাৎ এই সেন্টেন্সগুলো যে পোর্শনটিতে গ্রামাটিক্যাল এরর আছে সেটা বের করতে হবে। প্রথম সেন্টেন্স দেখো, রিমি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস এক্সেপ্ট সীতা অ্যান্ড আই। ঠিক আছে, রিমি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস এক্সেপ্ট সীতা অ্যান্ড আই। দেখো, এই ক্ষেত্রে রিমি হচ্ছে সাবজেক্ট, রিমি হলো সাবজেক্ট, এবং এই যে সীতা অ্যান্ড আই এটা হলো অবজেক্ট। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে অবজেক্ট এবং রিমি এই পোর্শনটা হচ্ছে সাবজেক্ট। এখন অবজেক্টিভ কেসগুলোতে যখন হবে তখন এই প্রোনাউন আই এর ইউজটা হয়ে যাবে মি। ঠিক আছে, এটা হবে কারেক্ট ইউজ, অর্থাৎ যখন অবজেক্ট হিসেবে আই ইউজ হচ্ছে তখন কিন্তু আই হবে না, তখন মি হবে। তাই এই যে সি পোর্শন এটাতে এরর। নেক্সট দেখো, এনি অফ দ্য টু পিকচার্স হুইচ ডেপিক্ট দ্য রিয়েল পিকচার্স অফ দ্য প্রেজেন্ট পলিটিশিয়ান ইজ ওর্থ সিইং। এনি অফ দ্য টু পিকচার্স which depict the real pictures of the present politician is worth seeing. Any of the two picture, এই ক্ষেত্রে খেয়াল করো, যখন আমরা দুটো কোনো বস্তুর মধ্যে তুলনা করব, যখন দুটো কোনো বস্তুর মধ্যে তুলনা করব তখন প্রোনাউন হিসেবে এনি কথাটা ইউজ করব না, তখন আমরা ইউজ করব আইদার, আইদার ইউজ করব। ঠিক আছে, আইদার ইউজ করতে পারি কিংবা ইচ ইউজ করতে পারি, ইচ। তাই এক্ষেত্রে এই এ পোর্শনটিতে এরর আছে। একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে যে এররগুলো আমরা করছি বা এরর কারেকশনগুলো করছি, এগুলো আমি চাইলে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজও করাতে পারতাম, মানে হয়তো ধরো নাউন কিংবা প্রোনাউন এই চ্যাপ্টার ওয়াইজ করাতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে প্রশ্নগুলো দেখার আগেই যদি আমরা প্রোনাউন কিংবা নাউন যে চ্যাপ্টারেরই প্রশ্ন করি না কেন, যদি নাউনের করি সেক্ষেত্রে প্রশ্নগুলো দেখার আগেই তোমাদের মাথায় এরকম একটা সেট হয়ে থাকবে যে এক্ষেত্রে হয়তো নাউনগুলোতেই এরর থাকতে পারে। টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ করার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমি তো আগে থেকে জেনে যাচ্ছি যে আমি নাউনের এরর করছি, তার মানে নিশ্চয়ই নাউন পোর্শনটাতে এরর থাকবে। তাই প্রথম থেকেই একটা মাইন্ডসেট এরকম থাকে যে নাউনটা খুঁজে দেখি ওখানেই হয়তো এরর থাকবে, কিন্তু যখন কোনো রকম চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ কিছু থাকবে না, কেবলমাত্র আমরা প্রশ্ন করব, মিসলেনিয়াস বিভিন্ন ধরনের প্রশ্ন করব, সেক্ষেত্রে আমি জানি না নাউনে এরর আছে না ভার্বে এরর আছে নাকি প্রোনাউনে এরর আছে। তাই যখন এরকম মিক্সড প্রশ্ন করবে সেক্ষেত্রে সেটা আরও বেশি সুবিধাজনক। তাই তোমরা যখনই এরর কারেকশনের কোনো প্রশ্ন করবে সেটা বেশিরভাগ সময়ই চেষ্টা করবে মিক্সড প্রশ্নগুলো করতে, যাতে করে কোনো রকম মাইন্ডসেট আগে থেকে যেন তৈরি না হয়ে থাকে যে আমার কোন পোর্শনটাতে এরর আছে এটা আমি আগে থেকেই জেনে নিচ্ছি, জেনে নিয়ে খোঁজার চেষ্টা করছি। ওকে, তাহলে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো, জন, আই অ্যান্ড হেয়ার হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। জন, আই অ্যান্ড হেয়ার, এই ধরনের যখন কোনো বাক্য থাকবে যেখানে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন উভয়ই, মানে ওই তিনটে পার্সনেরই প্রোনাউন উল্লেখ থাকবে, সেক্ষেত্রে আমাদের একটা সিকোয়েন্স আছে, তোমরা মনে রাখবে এই সংখ্যাটা 231। 231 এই সংখ্যাটা মনে রাখবে। যখন এরকম হবে যে ইউ, আই, ইউ অ্যান্ড হি, যদি এরকম থাকে কোনো সেন্টেন্সে, এক্ষেত্রে জন, আই অ্যান্ড হেয়ার আছে, যদি থাকতো যে আই, ইউ অ্যান্ড হি, সেক্ষেত্রে আমাদের প্রোনাউনের যে বসার সিকোয়েন্স সেটা হতো 231 অনুযায়ী, অর্থাৎ প্রথমে হবে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন এবং শেষে হবে ফার্স্ট পার্সন। ঠিক আছে, প্রথমে হবে সেকেন্ড পার্সন, পরে হবে থার্ড পার্সন এবং শেষে হবে ফার্স্ট পার্সন। অর্থাৎ যদি এই সিকোয়েন্সটাকে আমরা সাজাই এই অনুযায়ী 231 এই অনুযায়ী, তাহলে আমাদের কি হবে, প্রথমে হবে ইউ,
পরে হবে হি অ্যান্ড আই। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে জন, আই অ্যান্ড হেয়ার এটা আছে, অর্থাৎ জন এটাও একটা থার্ড পার্সন, হেয়ার এটাও একটা থার্ড পার্সন, আর শেষে হচ্ছে আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ আমরা যখন এটাকে কারেক্ট করব তখন এইভাবে করব, জন, হেয়ার অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। অর্থাৎ এই এ পোর্শনটিতে আমাদের এরর আছে। নেক্সট সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য সেম ডগ হুইচ বার্কড অ্যাট হিম বাট ফর্চুনেটলি ডিড নট বাইট হিম। দিস ইজ দ্য সেম ডগ হুইচ বার্কড অ্যাট হিম বাট ফর্চুনেটলি ডিড নট বাইট হিম। এই সেন্টেন্সটি কোনখানে এরর আছে দেখো, যখন এরকম দা সেম কথাটা ইউজ হবে, দা সেম, দা সেম, এরপরে সবসময় দ্যাট প্রিপোজিশন বসবে, দ্যাট, হুইচ হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য সেম ডগ দ্যাট বার্কড অ্যাট হিম বাট ফর্চুনেটলি ডিড নট বাইট হিম। নেক্সট দেখো, মনীষ অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট টু দ্য পাটনা মার্কেট। মনীষ অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট টু দ্য পাটনা মার্কেট। এক্ষেত্রেও দেখো সেই সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস যেটা প্রথম সেন্টেন্সে বললাম, এক্ষেত্রে মাইসেলফ হবে না, যখন সাবজেক্ট হবে এক্ষেত্রে আই হবে। মনীষ অ্যান্ড আই ওয়েন্ট টু পাটনা মার্কেট, ওয়েন্ট টু দ্য পাটনা মার্কেট। নেক্সট দেখো, ইউ অ্যান্ড হি মাস্ট ডু হিজ ডিউটি। ইউ অ্যান্ড হি মাস্ট ডু হিজ ডিউটি। আমরা যে 231 যে সিকোয়েন্সটা পড়লাম সেক্ষেত্রে দেখো, ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, অর্থাৎ 2 3 এই সিকোয়েন্সটা তার মানে ঠিকই আছে। এখানে এই পোর্শনটিতে কোনো এরর নেই, যে ইউ অ্যান্ড হি মাস্ট এক্ষেত্রে কোনো এরর নেই, ডু এক্ষেত্রেও কোনো এরর নেই, হিজ ডিউটি এক্ষেত্রে দেখো আমরা দুটো সাবজেক্ট আছে আমাদের, একটা হচ্ছে ইউ অ্যান্ড হি, তাহলে এটা নিশ্চয়ই হিজ হবে না, এটা অবশ্যই হয়ে যাবে কি না দেয়ার বা ইয়োর। ইউ অ্যান্ড হি মাস্ট ডু ইয়োর ডিউটি, মানে তুমি এবং সে তোমাদের দুজনেরই তোমাদের কর্তব্যগুলো পালন করা উচিত, তাহলে এটা হয়ে যাবে ইউ ইয়োর, ইউ অ্যান্ড হি মাস্ট ডু ইয়োর ডিউটি। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, শি ওয়াজ মোর গ্যারুলাস দেন আইদার অফ হার 3 সিস্টার্স। শি ওয়াজ মোর গ্যারুলাস দেন আইদার অফ হিজ 3 সিস্টার। এই গ্যারুলাস কথাটার মানে হচ্ছে ওভার থিঙ্কার, যারা অপ্রয়োজনীয় জিনিসেই অনেক বেশি কিছু ভাবে তাদেরকে মানে গ্যারুলাস বলা হয় আর কি। শি ওয়াজ মোর গ্যারুলাস দেন আইদার অফ হার 3 সিস্টার। আইদার কথাটা এক্ষেত্রে হবে না, আমি বললাম আগের সেন্টেন্সে যে যখন কেবলমাত্র দুটো জিনিসের মধ্যে তুলনা হবে তখন আইদার কথাটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু 3 সিস্টার্স অর্থাৎ মোর দ্যান 2, আচ্ছা আগের সেন্টেন্সে একটু ভুল বলা হয়েছে, আগের যেখানে আমি ইচ বলেছিলাম আইদারের সঙ্গে, সেটা হবে না, যখন কেবলমাত্র দুটো জিনিসের মধ্যে তুলনা হবে তখন হবে আইদার, এবং যখন মোর দ্যান টু তখন হবে ইচ। ওকে, তাহলে এটা আমরা কি করব, শি ওয়াজ মোর গ্যারুলাস দেন ইচ অফ হার 3 সিস্টার্স। ইচ মানে তার যে অন্য 3টে বোন আছে তাদের প্রত্যেকের থেকে সে বেশি মানে বেশি ভাবে আর কি, বেশি চিন্তা ভাবনা করে, ওভার থিঙ্কার। নেক্সট সেন্টেন্স দেখো, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়াজ ডুইং দেয়ার ওয়ার্ক। রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়াজ ডুইং দেয়ার ওয়ার্ক। এই সেন্টেন্সটিতে দেখো, এই যখন অ্যাজ ওয়েল অ্যাজ কোনো সেন্টেন্সে থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার হিসেবেই ধরবো। রাম এবং তার বন্ধু, রাম এবং তার বন্ধু প্রত্যেকেই তারা নিজের নিজের কাজটা করে বা নিজের নিজের কাজটা করছে বা করছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে। তাহলে দেখো, তাহলে রাম এটা একটা সিঙ্গুলার এন্টিটি এবং হিজ ফ্রেন্ড এটাও একটা সিঙ্গুলার এন্টিটি, তাহলে সেক্ষেত্রে আমরা এই দেয়ার প্রোনাউনটা ইউজ করব না, সেক্ষেত্রে আমরা করব কি হিজ। রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক। ঠিক আছে, মানে রাম এবং তার বন্ধু তারা প্রত্যেকেই তাদের নিজের নিজের কাজ করছিল। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য অনলি অপশন ইজ ফর দ্য ব্যাংক ইজ টু মডার্নাইজ ইটস অপারেশনস অ্যাট অল দেয়ার ব্রাঞ্চেস। দ্য অনলি অপশন ইজ ফর দ্য ব্যাংক ইজ টু মডার্নাইজ ইটস অপারেশনস অ্যাট অল দেয়ার ব্রাঞ্চেস। এক্ষেত্রেও সাবজেক্টটাকে খেয়াল করো, দেখো দ্য ব্যাংক যে কথাটা আছে এটা তো একটা সিঙ্গুলার টার্ম, তাই সেক্ষেত্রে অপারেশনসগুলো প্লুরাল হলেও ব্যাংকটা তো
সিঙ্গুলার, তাই এক্ষেত্রে দ্য অনলি অপশন ইজ ফর দ্য ব্যাংক ইজ টু মডার্নাইজ ইটস অপারেশন অ্যাট অল ইটস ব্রাঞ্চেস, অ্যাট অল ইটস ব্রাঞ্চেস, এর প্রত্যেকটা ব্রাঞ্চেই তার যে অপারেশনগুলো সেগুলো মডার্নাইজ করার দরকার। দ্য রিসেপশনিস্ট, নেক্সট দেখো, দ্য রিসেপশনিস্ট আস্কড মি হু ডু আই ওয়ান্ট টু মিট ইন দ্য অফিস। রিসেপশনিস্ট আমাকে জিজ্ঞাসা করলো যে অফিসের কার সঙ্গে আমি মিট করতে চাই। তাহলে দেখো যদি এইরকম হয় তখন এই হু কথাটা ইউজ হয় না। দ্য রিসেপশনিস্ট আস্কড মি হুম, হুম ডু আই ওয়ান্ট টু মিট ইন দ্য অফিস, অফিসের কার সঙ্গে আমি দেখা করতে চাই সেটা রিসেপশনিস্ট আমাকে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, আমরা তাহলে 10টা যে এরর কারেকশন সেটা করে ফেললাম। নেক্সট দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো আছে দেওয়া সেই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে বাক্য রচনা করতে হয়। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে এই প্রত্যেকটা সেন্টেন্স ফরমেশনের জন্য তোমাদের 2 নম্বর করে থাকে। যদি কেউ আদার দেন মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশন নাও, তারাও এই সেন্টেন্স ফরমেশনগুলো শিখে রাখো, কারণ তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তোমরা পড়বে, শুধু ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মানে জেনে জেনে যদি তোমরা চলে যাও সেক্ষেত্রে দেখবে বেশি দিন এগুলো মনে থাকে না। কিন্তু যদি সেন্টেন্স ফর্ম করতে শেখো প্রত্যেকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যেগুলো আছে সেগুলো দিয়ে, তাহলে সেই জিনিসটা আরো বেশি এফেক্টিভ হয়, আরো বেশি কার্যকরী হয় সেগুলো মনে রাখার ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো জেনে কি করতে হবে, কোনো না কোনো সেন্টেন্সে ইউজ করতে হবে। আমাদের লেখার মাধুর্যতা বাড়াবে, যখন তোমরা ডেসক্রিপটিভ রাইটিং লিখবে তখন যখন এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো তোমাদের লেখাতে দেখাতে পারবে, সেই লেখাগুলো আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে, আরো বেশি জীবন্ত হয়ে উঠবে। তাই সেই প্রয়োগটা যাতে হয় সেক্ষেত্রে তোমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো সেন্টেন্স ফরমেশন কিভাবে হয় সেগুলো শেখো, কেমনভাবে সেন্টেন্সে এগুলো ইউজ হয় সেগুলো শেখো, এবং তোমাদের লেখনীতে সেগুলো প্রয়োগ করো। আশা করি তোমরা অনেক উপকার পাবে। দেখো আমাদের প্রথম যে ইডিয়মটা আছে, এ মেয়ার্স নেস্ট। এ মেয়ার্স নেস্ট, এই ইডিয়মটার মানে হচ্ছে সামথিং দ্যাট সিমস এক্সাইটিং অর ইম্পর্টেন্ট বাট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থলেস অর এ মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যেটাকে দেখে মনে হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু আদতে সেটা নয়, সেটা কি বলা হয়, এ মেয়ার্স নেস্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা দিয়ে কি বাক্য রচনা করতে পারি। রমেশ thought he discovered something big but it was just a mare's nest। ঠিক আছে, রমেশ থট হি ডিসকভার্ড সামথিং বিগ, রমেশ ভেবেছিল সে বিশাল কিছু একটা আবিষ্কার করেছে, কিন্তু দেখা গেল এটা মেয়ার্স নেস্ট, অর্থাৎ এর কোনো আদতে কোনো কাজই নেই আর কি। নেক্সট দেখো, অন দ্য ব্রেড লাইন। অন দ্য ব্রেড লাইন এই কথাটার মানে হচ্ছে খুব মানে গরিব বা খুব টাকা পয়সা নেই একদম সেই রকম ভাবে মানে বেঁচে থাকা বা সেই রকম অবস্থা আর কি। লিভিং ইন পভার্টি অর হ্যাভিং জাস্ট এনাফ মানি ফর বেসিক নিডস, মানে কোনো রকমের জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আছে আর কি। তাহলে দেখো এটা দিয়ে কি বাক্য রচনা করতে পারি। আফটার লুজিং হিজ জব he was living in living on the bread line। After losing his job he was living on the bread line। ওকে, নেক্সট ইডিয়ম দেখো, অ্যাপেল পাই অর্ডার, এখানে একটা হাইফেন হবে। অ্যাপেল পাই অর্ডার, অ্যাপেল পাই অর্ডার কথাটার মানে হচ্ছে একদম পারফেক্টলি অর্গানাইজড। ওকে, একদম ঠিকঠাকভাবে সুসজ্জিত, সেই এক্সপ্রেশন বোঝানোর জন্য এই ইডিয়মটাকে ইউজ করা হয়, অ্যাপেল পাই অর্ডার। দেখো আমরা লিখি, অমিত's desk is always
in apple pie order। ঠিক আছে, মানে অমিতের ডেস্ক সবসময় সুসজ্জিত এবং গোছানো থাকে, এই কথাটা আমরা ইউজ করলাম এই ইডিয়মটা। অমিতস ডেস্ক ইজ অলওয়েজ ইন অ্যাপেল পাই অর্ডার, অর্থাৎ পারফেক্টলি অর্গানাইজড। নেক্সট ইডিয়ম দেখো, চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ অফ দ্য ওল্ড ব্লক, এই ইডিয়মটার মানে হচ্ছে যে একটা শিশু যে তার একদম বাবা মা যেরকম সেরকমই আচরণ করে আর কি। এ চাইল্ড হু ক্লোজলি রিজেম্বলস অর বিহেভস লাইক দেয়ার প্যারেন্ট, সেটাকে বলা হয় এ চিপ অফ দ্য ওল্ড ব্লক। দেখো, হি ইজ এ রিয়েল চিপ অফ দ্য ওল্ড ব্লক, জাস্ট লাইক হিজ ফাদার। ঠিক আছে, হি ইজ এ রিয়েল চিপ অফ দ্য ওল্ড ব্লক জাস্ট লাইক হিজ ফাদার। নেক্সট দেখো, টু গিভ সামওয়ান দ্য কোল্ড সোলজার। টু গিভ সামওয়ান দ্য কোল্ড সোলজার, এই ইডিয়মটার মানে হচ্ছে কাউকে ইগনোর করা, একদম ইগনোর করা, অ্যাভয়েড করা, সেটাকে বলা হয় টু গিভ সামওয়ান দ্য কোল্ড সোলজার। দেখো, প্রিয়ম গেভ হিম দ্য কোল্ড সোলজার আফটার দেয়ার আর্গুমেন্ট। প্রিয়ম গেভ হিম দ্য কোল্ড সোলজার আফটার দেয়ার আর্গুমেন্ট, অর্থাৎ তাদের যে বাদানুবাদ হওয়ার পর থেকে প্রিয়ম তাকে একদম অ্যাভয়েড করছে। ট্রু কালার্স, ট্রু কালার্স মানে হচ্ছে আসল রং দেখানো বা আসল জাত দেখানো। ঠিক আছে, পার্সনস রিয়েল পার্সোনালিটি, যেটা সচরাচর দেখা যায় না কিন্তু আসল সময়ে রং দেখা যায়, সেটাই আর কি। মানে কোনো মানুষ হয়তো একরকম আচরণ করে কিন্তু হঠাৎ করে তার যে আসল রং সেটা দেখায় যখন বিপদে পড়া যায় আর কি, সেই টাইপের বোঝানোর জন্য ট্রু কালার্স এই ইডিয়মটা ইউজ করা হয়। দেখো দেখো, ইউ উইল সি হার ট্রু কালার্স হোয়েন থিংস গেট টাফ, অর্থাৎ যখন সবকিছু ঠিকঠাকভাবে চলবে না তখন তার আসল চরিত্র বোঝা যাবে আর কি, সে চরিত্র দেখাবে, এটা বোঝানোর জন্য ট্রু কালার্স কথাটা ইউজ করা হয়। নেক্সট দেখো, বার্নড হিজ ফিঙ্গার্স। বার্নড হিজ ফিঙ্গার্স অর্থাৎ খুব একটা বাজে অভিজ্ঞতা হওয়া বা বাজে অভিজ্ঞতায় জড়িয়ে পড়া, সেক্ষেত্রে এই বার্নড হিজ ফিঙ্গার্স কথাটা ইউজ করা হয়। আমরা দেখো কিভাবে এই বাক্যটার গঠন করতে পারি। প্রসাদ burned his fingers by investing in fake company। ঠিক আছে, মানে ভুল কোম্পানিতে ইনভেস্ট করে প্রসাদ একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, বা বার্নড হিজ ফিঙ্গার্স, সেই ইডিয়মটা এইভাবে ইউজ করা হয়। সল্ট অফ দ্য আর্থ। সল্ট অফ দ্য আর্থ কথাটার মানে হচ্ছে এ ভেরি গুড অর অনেস্ট পারসন, সেক্ষেত্রে এই সল্ট অফ দ্য আর্থ কথাটা ইউজ করা হয়, এ ভেরি গুড অর অনেস্ট পারসন। তাহলে দেখো, রাহুলস grandfather was really
salt on, আচ্ছা রিয়েলি এই কথাটা ইউজ করার দরকার নেই, রাহুল গ্র্যান্ডফাদার ওয়াজ রিয়েলি সল্ট অন দ্য আর্থ, কাইন্ড অ্যান্ড হাম্বল, কাইন্ড অ্যান্ড হাম্বল। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, নেক্সট যে ইডিয়ম আছে অ্যান ইগল আই, ঠিক আছে, মানে খুব খুব ভালো অবজারভেশন বা পর্যবেক্ষণ ক্ষমতা যদি থাকে সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ইউজ করি, অ্যান ইগলস আই। দেখো, দ্য টিচার হ্যাজ অ্যান eagle eye, eagle eye, the teacher has an eagle eye for mistakes, অর্থাৎ ভুল ধরার জন্য সে শিক্ষকের একদম খুব ভালো পর্যবেক্ষণ ক্ষমতা ছিল, একবার দেখি তিনি কোথায় ভুল আছে সেটা ধরে ফেলতে পারেন। নেক্সট ইডিয়ম দেখো, রেন অন দ্য নিউ ব্রাইডস প্যারেড, ঠিক আছে, মানে কারোর রেন অন দ্য নিউ ব্রাইডস প্যারেড মানে এটা বুঝতেই পারছো, এই ইডিয়মটার একটা মানে আক্ষরিক অর্থ থেকেই বোঝা যাচ্ছে যে একটা বিয়ে বাড়ির মুহূর্ত, সেই সময় বৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ কোনো সেলিব্রেশন বা কোনো স্পেশাল মোমেন্ট সেটা নষ্ট হয়ে যাওয়া, এটা বোঝানোর জন্য এই ইডিয়মটা লেখা হয় যে রেন অন দ্য নিউ ব্রাইডস প্যারেড, ঠিক আছে। তাহলে দেখো কি করতে পারি, রেখাজ জিলাসি rained on the new bride's parade, ঠিক আছে, in the party, অর্থাৎ পার্টিতে রেখার যে হিংসা বা হিংসুটে আচরণ সেটা একটা পার্টির মজাটাকে নষ্ট করে দিচ্ছিল। ওকে, আমরা তাহলে 10টা ইডিয়ম দিয়ে বাক্য রচনাও করে ফেললাম। নেক্সট দেখো আমাদের যে পোর্শনটি আছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অপশনের যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হিসেবে করা যায়, অর্থাৎ যে বাক্যটা লেখা আছে তার সাবস্টিটিউশনে লেখা যায়, সেটা আমরা দেখব। দেখো প্রথম বাক্য আছে, টু কিপ পোস্টপনিং ডুইং এ টাস্ক লেটার বিকজ ইউ আর লেজি, অর্থাৎ তুমি অলস সেই কারণে কোনো একটা কাজকে মুলতুবি রেখেছো বা কোনো একটা কাজ করছো না, সেটা কোন বাক্য দিয়ে প্রতিস্থাপিত করা যায়। দেখো এক্ষেত্রে প্রথম বাক্য আছে প্রোকাস্টিনেট, দ্বিতীয় বাক্য আছে মাল্টিটাস্ক, তৃতীয় লিভ, আর চতুর্থ হচ্ছে ডিলিজেন্ট। এই ডিলিজেন্ট কথাটার মানে হচ্ছে পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, তাই এটা তো হচ্ছে না। লিভ এটা হচ্ছে পরিত্যাগ করা, এটাও হচ্ছে না। মাল্টিটাস্ক মানে যে একাধিক কাজ করে সেটা, এটাও হচ্ছে না। তাহলে পড়ে রইল প্রোকাস্টিনেট, এটাই হবে। যে প্রোকাস্টিনেট কথাটা আরো ভালোভাবে বোঝানো যায় কিভাবে, দেখো যদি তোমরা কোনো একটা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে শুরু করেছো, শিক্ষামূলক ভিডিও বা এডুকেশনাল ভিডিও কিছু একটা দেখছো বা কোনো ক্লাস করছো, করতে করতে হঠাৎ কিছু একটা অ্যাড এলো, সেই অ্যাডের পরিপ্রেক্ষিতে বা কোনো একটা রিলস, মানে কোনো একটা পড়া খুঁজতে গেলে তুমি সেখানে একটা রিলস চলে এলো, সেই রিলস দেখতে গিয়ে আরো অন্যান্য রিলস দেখলে, সেখান থেকে ফেসবুকে চলে গেলে, পরে 2 ঘন্টা পরে তোমার মনে পড়লো যে আমি তো পড়ছিলাম বা আমি একটা এডুকেশনাল ভিডিও খোঁজ করছিলাম, অর্থাৎ তুমি প্রোকাস্টিনেটেড হয়ে গেলে, অর্থাৎ তুমি যে কাজটা করছিলে সেখান থেকে পথভ্রষ্ট হয়ে গেলে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় প্রোকাস্টিনেশন, বুঝতে পেরেছো। নেক্সট আমাদের যে ওয়ার্ড আছে দেখো, মিস্টার অরুণ ইজ এ কলোনেল হু গেটস এক্সট্রিমলি অ্যাংরি ওভার পেটি ইস্যুজ এভরি নাও অ্যান্ড দেন, অর্থাৎ মিস্টার অরুণ একজন কর্নেল, তিনি অল্প জিনিসেই বা ছোটখাটো জিনিসেই খুব বেশি রেগে যান। সেক্ষেত্রে দেখো আমরা কি শব্দ ইউজ করতে পারি, ভায়োলেন্ট, অর্থাৎ হিংস্র, এটা হবে না, এটা মানে অত্যাধিক হিংস্র হয়ে যদি কোনো কাউকে হত্যা বা খুন ইত্যাদি করা হয় সেক্ষেত্রে আমরা এই ভায়োলেন্ট কথাটা ইউজ করি। হিটেড অর্থাৎ রাগ, ফিয়ার্স, ফিয়ার্সটাও সাধারণত ওই অ্যানিম্যাল, তাদের যে হিংসা বা তাদের যে রাগ, সেক্ষেত্রে ফিয়ার্স কথাটা ইউজ করা হয়, ভয়ঙ্কর। তাই ক্ষেত্রে আমরা ফিউরিয়াসটা ইউজ করতে পারি, ফিউরিয়াস এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না সেন্টেন্সে। নেক্সট দেখো, ক্যান্সেল অর ডু অ্যাওয়ে উইথ এ ল অর এগ্রিমেন্ট,
ঠিক আছে, একটা আইন বা কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে, সেক্ষেত্রে সেটা ক্যান্সেল করা হচ্ছে, এটা বোঝানোর জন্য কোন শব্দটা আমরা ইউজ করতে পারি। ক্যান্সেলেশন, এটা তো বাতিল করা, এটা হচ্ছে না। প্রোরোগেশন, এটা কথা মানে হচ্ছে স্থগিত করা। যখন সংসদে কোনো একটা সেশন স্থগিত করা হয়, সেক্ষেত্রে আমরা এই প্রোরোগ কথাটা ইউজ দেখতে পাই। ঠিক আছে, তোমরা সংবিধানে পড়েছো, দেখবে এই প্রোরোগেশন কথাটা তোমরা তখন দেখতে পাবে। আলটিমেশন কথাটার মানে হচ্ছে বারবার মানে উম, কোনো একটা বার্তা পাঠানো বা আলটিমেটাম দেওয়া, যেটাকে বলে, তাই এটাও হচ্ছে না। তাই এক্ষেত্রে হবে অ্যাব্রোগেট। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক ইউজ, অ্যাব্রোগেট, ক্যান্সেল অর ডু অ্যাওয়ে উইথ এ ল অর এগ্রিমেন্ট। নেক্সট দেখো, অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট নট টু বি টেকেন সিরিয়াসলি, মানে একটা বাড়িয়ে চাড়িয়ে বলা যে কথা, যেটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই সেটা। এক্ষেত্রে দেখো দুটো সেন্টেন্স আছে, এক্ষেত্রে চারটে। দেখো, হিপোক্রিটস, হিপোক্রিটস কথার মানে হচ্ছে যে একজন ফিজিশিয়ান ছিলেন, গ্রিস ফিজিশিয়ান, ঠিক আছে, তাকে হিপোক্রেটস সেই নামে আমরা চিনি, হিপোক্রেটাস, এটা তো হচ্ছে না কোনোভাবেই। হিপোক্রেসি, হিপোক্রেসি কথাটার মানে হচ্ছে যে যেটা নেই সেটা বলা। ঠিক আছে, যে আমার প্রচুর সম্পত্তি আছে অথচ তাদের তো কিছুই নেই, সেটা ক্ষেত্রে এই হিপোক্রেসি কথাটা ইউজ করা হয়, তাই এটাও হচ্ছে না। নিচে হাইপার টেক্সট, হাইপার টেক্সটও তোমরা দেখেছো কম্পিউটারের টার্ম, হাইপার টেক্সট। পড়ে রইল হাইপার বোল, এই কথাটার মানে হচ্ছে এই অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট নট টু বি টেকেন সিরিয়াসলি। ঠিক আছে, এটা হচ্ছে হাইপার বোল কথাটা ইউজ করা হয়। নেক্সট দেখো, স্ট্রং হস্টিলিটি, স্ট্রং হস্টিলিটি, ঠিক আছে, মানে দারুণভাবে আতিথেয়তা আর কি। ঠিক আছে, স্ট্রং হস্টিলিটি, না আতিথেয়তা নয়, স্ট্রং হস্টিলিটি মানে হচ্ছে খুব বাজেভাবে নিন্দা। ঠিক আছে, সেটা হচ্ছে হস্টিলিটি। এক্ষেত্রে দেখো, এই যে সেন্টেন্স বাক্যটা আছে প্রথমে, অ্যানিম্যালিস্টিক মানে প্রাণীদের মতো, সেটা তো হচ্ছে না। অ্যানোনিমিটি মানে বহুজন সম্মত, অ্যানোনিমাস, সেখান থেকে অ্যানোনিমিটি, যে সর্বসম্মতি এই জাতীয়, তাহলে এটাও হচ্ছে না। কমিটি, কমিটি কথাটার মানে হচ্ছে একটা অ্যাসোসিয়েশন অফ নেশনস, যেটা তাদের মিউচুয়াল বেনিফিটের জন্য কাজে লাগবে, সেক্ষেত্রে এটাকে সেই সংগঠনকে মানে কমিটি বলা হয়। আর বাকি রইল অ্যানিমোসিটি, এটাই হচ্ছে স্ট্রং হস্টিলিটি। ঠিক আছে, এটারই মানে হচ্ছে অ্যানিমোসিটি, এটারই মানে হচ্ছে স্ট্রং হস্টিলিটি। তাহলে দেখো, আজকে আমরা আমাদের যে ইংলিশ প্র্যাকটিস সেশন 4 সেটা শেষ করলাম। নেক্সট আমাদের প্র্যাকটিস সেশন 5 আসবে, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, এবং যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক করে দিও প্রত্যেকটা। এবং আমাদের চ্যানেলে আরও ইংলিশ ছাড়াও যে ট্রান্সলেশনের ভিডিও আপলোড হয়, তাছাড়াও ম্যাথের প্র্যাকটিস সেটও আমরা সমানে নিয়ে চলেছি, সেগুলোও দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।